নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান। তারেক রহমানের গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামাতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 বছর, আজমিরা রাদওয়ানের 7 বছরের সাজা, জমির বরাদ্দ বাতিলের নির্দেশ। Dangerous, and that might be just the perfect second goal for Bangladesh. অনূর্ধ্ব 19 নারী সাফে ভারতকে 2-0 গোলে হারালো বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে টুর্নামেন্টের ফাইনালে পা রাখল পিটার বাটলারের দল। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। পরে যশোরে জনসভায় যোগ দিয়ে ভোট গণনায় দেরির নামে কেউ সুবিধা নিতে চাইলে জনগণকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি। খুলনার মাটিতে 22 বছর পর তারেক রহমান। বেলা 12:15টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভা স্থলে আসেন বিএনপি চেয়ারম্যান। অপেক্ষমান লাখো জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকেই খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাতী স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত 10 কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতেই উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন? আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। গদবাঁধা বক্তব্য নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইছেন তিনি। খুলনার পর যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ভোট গণনায় সময় বেশি লাগবে বলে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? দেশ পুনর্গঠনে ধানের শীষের পক্ষে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ। হাসান ওয়ালি, সময় সংবাদ।
নারীদের হেনস্থা করে একটি দল জামাতের পেছনে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না। জামাত ক্ষমতায় গেলে নারীদের সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ারও প্রতিশ্রুতি দেন তিনি। ভোট প্রদানে বাধা দিলে প্রতিহতের আহ্বান জানিয়েছেন জামাত আমির। নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে জামায়াত আমির। তার আগমনকে কেন্দ্র করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে তৈরি হয় জনস্রোত। জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন সীমানা প্রাচীরে, কেউ বা দালানের ছাদে। দুপুর 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। বক্তব্যে বলেন, নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লেগেছে একটি দল। ক্ষমতায় গেলে জামায়াত নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়বে বলেও আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। ডাকাতের মতো, ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এরপর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ার জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ব্যর্থতা দেখতে পেয়ে চোখে সর্ষে ফুল দেখছে একটি দল। 12 ফেব্রুয়ারির পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যারা মাথা গরম করেছেন, মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আমরা জনগণকে নিয়ে এখন ব্যস্ত। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পারা। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। পরে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে টাকার বিনিময়ে ভোট চাইলে পুলিশে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ। এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। এর আগে সকালে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন, পচে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে তার দল। যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ। জামাত ক্ষমতায় গেলে নারীদের দুর্দিন আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে এই মন্তব্য করেন তিনি। আইডি হ্যাকের প্রমাণ দিতে না পারলে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের দুর্দিন নেমে আসবে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান, তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে, সেইটা বলার অপেক্ষা রাখে না। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা নিজেদের মা বোনদের ইজ্জত এই যে বাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের সমালোচনা করে বলেন, ভোটের মাঠে নারীরাই তাদের রুখে দাঁড়াবে। 12 তারিখে এই নারীরা বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যা কথার প্রচারণা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জান্নাতের দিকে কথা বলে কোনো দল জিততে পারে না। আইডি হ্যাকের প্রমাণ দিতে না পারলে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।
নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। ভোটের লড়াইয়ে জেতার আশায় প্রার্থীরা নেমেছেন মাঠের লড়াইয়ে। একদিকে প্রতিপক্ষের দিকে ছুঁড়ছেন অভিযোগের তীর, অন্যদিকে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এর প্রভাব পড়েনি গণসংযোগে। সোমবার ঢাকা 6 আসনের গেন্ডারিয়া এলাকায় প্রচারণায় গিয়ে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, একটি বিশেষ দল ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। রামপুরার কুঞ্জবনে গণসংযোগের সময় 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। আর ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হোক, জনগণ তা বিশ্বাস করবে না। নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। যারা নারীদের উপরে উত্ত্যক্ত করে, নারীদেরকে হরণ করে, ধর্ষণ করে, তারাই আবার বলতেছে যে নারীদের উপরে আমাদের আমিরের কথা। সুতরাং মানুষ এটা বিশ্বাস করে না। 10 ফেব্রুয়ারির মধ্যে সব ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টায় প্রার্থীরা। কামরুল হাসান, সময় সংবাদ। ঢাকার বাইরেও জমে উঠেছে প্রচারণা। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি এবং পঞ্চগড়ে আছেন সোহাগ হায়দার। আমরা প্রথমেই যাচ্ছি সোহাগের কাছে। নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি পঞ্চগড়ের যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে 11 দলীয় জোটের প্রার্থী এবং 11 দলের জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক রয়েছে সার্জিস আলম, তার পক্ষে কিন্তু আমরা দেখছি যে পঞ্চগড়ে এসে পৌঁছেছেন পরিচালনা কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি কিন্তু এই মুহূর্তে পঞ্চগড়ে এসে পৌঁছেছেন এবং তিনি এখানে কিন্তু তার যে প্রচারণা সেটা চালানো শুরু করেছেন। আমরা জেনেছি যে বাংলাদেশের সুশাসন, সংস্কার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু তার এই আজকের যে যাত্রা এটি শুরু হচ্ছে। এই যাত্রাটি পঞ্চগড় শহরের বিভিন্ন প্রধান যে সড়কগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং তারপর কিন্তু বিকেলের দিকে আরেকটি জনসভা হওয়ার কথা রয়েছে, যেটি পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা ইউনিয়নে হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি মানুষের এবং ভোটারদের উদ্দেশ্যে কথা বলবেন। একই সাথে বলে রাখি যে আমরা জেনেছি যে শাপলাখুলির যিনি প্রার্থী রয়েছে সার্জিস আলম, তার পক্ষে কিন্তু এই প্রচারণা চালাচ্ছেন। একই সাথে প্রচারণায় কিন্তু আমরা জেনেছি যে শুধু নির্বাচনী না, যে গণভোট রয়েছে সেই গণভোটের পক্ষে, এর পক্ষেই কিন্তু এই প্রচারণা বলে আমরা জেনেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আগমনকে ঘিরে আমরা দেখছি যে এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে অনেকটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। একই সাথে লক্ষ্য করেছি যে সকল 11 দলীয় জোটের নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এই যাত্রায় এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এখানকার যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে নতুন যাত্রা, সেই যাত্রায় সফল করতেই কিন্তু এই নির্বাচনী প্রচারণা। আর এই নির্বাচনী প্রচারণায় কিন্তু বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করা হবে বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ। আমরা যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। আজ নির্বাচনী প্রচারণার 13তম দিন। বরিশালে কিন্তু এই ভোটের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণায় কিন্তু মুখর হয়ে উঠছে গোটা বরিশাল। বরিশাল জেলার 6টি আসন, 6টি আসনের আজ আমরা রয়েছি বরিশাল 5 আসনে। এই আসনটিতে প্রার্থীর সংখ্যা কিন্তু 6 জন, যাদের মধ্যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। আমরা কিন্তু এই মুহূর্তে তার পথসভায় রয়েছি। এটি বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন যে বাজার বলে সে বাজার এলাকাটিতে রয়েছি। এখান থেকে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তিনি
ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি নির্বাচনে জয়ী হলে তার দল ও তিনি কি করবেন এই আসনে সেই প্রতিশ্রুতি কিন্তু ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। একই সাথে একটু জানিয়ে রাখি, আসনটিতে 6 জন প্রার্থিতা করছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন যিনি দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনিও রয়েছেন। এছাড়াও রয়েছেন গরিবের বন্ধু খ্যাত মনীষা চক্রবর্তী, যিনি পেশায় চিকিৎসকও, তিনিও কিন্তু প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। এবং সব মিলিয়ে এই আসনটিতে প্রচার প্রচারণা এখন তুঙ্গে বলা চলে, এবং সব মিলিয়ে তারা কিন্তু ভোট মধ্যে রয়েছেন এবং ভোটারদের দ্বারে তারা যাচ্ছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই খবরই কিন্তু আমরা আপনাদেরকে বরিশাল থেকে জানাচ্ছিলাম। এবং এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, এই আসনে ভোটার সংখ্যা প্রায় 5 লাখ এবং যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 7 জন। এবং সব মিলিয়ে আসনটিতে প্রচার প্রচারণা বর্তমানে তুঙ্গে রয়েছেন এবং প্রার্থীরা যে বিভিন্ন সময় তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা তাদের উন্নয়নের যে প্রতিশ্রুতি এবং বাণী সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, প্রার্থীরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথাও কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বলাই চলে যে বরিশালে প্রচার প্রচারণা জমজমাট রয়েছে। তো আমরা বরিশাল সদর আসন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বরিশাল নির্বাচনী প্রচার প্রচারণাটা। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। মেহেদী হাসান বাপ্পি বরিশাল থেকে, এবং এর আগে পঞ্চগড় থেকে সোহাগ হায়দার আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণার খবর। বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। বিএনপি প্রার্থীরা বলছেন দেশকে আফগানিস্তান বানাতে চায় একটি দল। জামাত এনসিপি বলছে গণজোয়ার দেখেই অপপ্রচারে নেমেছে বিরোধীরা। গ্রামের মেঠোপথ কিংবা শহরের রাজপথ সবখানেই তুঙ্গে নির্বাচনী প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত প্রচার যুদ্ধ। বিরামহীন পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদরের ঢোলারহাট এলাকায় নির্বাচনী সভায় বলেন দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত। নারী অবমাননাকারীদের পক্ষে নারী সমাজ থাকতে পারে না বলে মন্তব্য করেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। ভোটে স্বাধীনতার পক্ষের শক্তিকেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের। নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করলে উৎসব মুখর ভোটের আশা সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির আহমেদের। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে পরিচালিত সরকারের পক্ষেই সম্ভব আগামী দিনে বাংলাদেশকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো। ভোট যদি প্রয়োগ করে, ভোটার প্রয়োগ করে, ইনশাল্লাহ মুক্তির পক্ষের শক্তি বিএনপি ধানের শীষ বিপুল ভোটে জিতবেন। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী ইউনুস আলী বলেন দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, তাই অপপ্রচার শুরু করেছে বিরোধী পক্ষ। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চান রাজশাহী 3 আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। গোপালগঞ্জে নির্বাচনী পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতেই 11 দলীয় ঐক্য গঠিত হয়েছে। 11 দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ, বিগত দিনের জুলুমের শিকার হওয়া এই জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। আমাদের প্রতি গণজোয়ার এবং সমর্থন দেখে প্রতিপক্ষরা বিভিন্ন রকমের অপপ্রচার করার চেষ্টা করছে। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে সবাইকে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি প্রার্থী সার্জিস আলম। দিনাজপুর 5 আসনে শাপলাকলির প্রার্থী ডক্টর আব্দুল আহাদের নির্বাচনী পথসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন ধানের শীষের বাইরে ভোট দিলে ভয়ভীতি দেখানো হচ্ছে। যদি কেউ আবারও কেন্দ্র দখলের মাধ্যমে, আবারও ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায়তারা করে, তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো হবে। এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে।
নিজেদের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সব দলের প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, জুলাই শহীদদের প্রতি দায় থেকেই প্রচারণা চালাতে হবে। সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে করতে হবে। বাংলাদেশকে জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে গণভোটের পক্ষে প্রচারণার কোনো বিকল্প নেই বলেও মনে করেন আলী রিয়াজ। এই সুযোগ সহজে আসেনি। গণভোট এই সরকারের বিষয় নয়। গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আপনি আমি কি ভূমিকা পালন করব সেটা নির্ধারণের বিষয়। বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে পরিবর্তিত একটি জবাবদিহিমূলক রাষ্ট্রতে পরিণত করতে চাই, তাহলে আপনাকে আমাকে এই ভূমিকা নিতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে প্রশাসন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসব মুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে। ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। সময় সংবাদে আরও থাকছে, শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। নিউ বোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ উপদেষ্টার। সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করলে এ সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত চায়ের আড্ডায় তিনি কথা বলেন। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, তরুণদের চাকরি সহ নানা বিষয়। জাইমা রহমান বলেন, প্রাথমিক পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর ও গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। উচ্চ শিক্ষার মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষা ব্যবস্থা থাকা উচিত। দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে জাইমা রহমান বলেন, সব মানুষের দেশ গড়ার কাজে অংশ নেয়ার মতো প্ল্যাটফর্ম দেয়া প্রয়োজন। সমস্যার জন্য এখনই করলে কি আমাদের লাভ সম্ভব? আমরা যে পরে 20 বছর, 25 বছর, 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ, আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে, সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, লাইটিং মহাখালী করাইল আনসার ক্যাম্পে ড্যাবের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। ডক্টর জিয়াউল করিমের তত্ত্বাবধানে গত শনিবার মহাখালী সাততলায় করাইল ও ভাসানটেক বস্তিবাসীর জন্য এই কার্যক্রম শুরু হয়। ডক্টর জুবাইদা রহমান চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি ডক্টর ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। দুর্নীতির আরো 2 মামলায় সাজা দেয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পরিবারকে সরকারি জমি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের নীতি লঙ্ঘন করে জমি বরাদ্দের জন্য চাপ দেয়ায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছর, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে সাজা দেওয়া হয়েছে। এছাড়া জমির বরাদ্দ বাতিলের আদেশও দেন আদালত। মৃত্যুদণ্ড ও 26 বছরের জেল মাথায় নিয়ে দুর্নীতির আরও 2 মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে 20 কাঠা সরকারি জমি বরাদ্দ দেয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার রায় ঘোষণায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম জানান, পূর্বাচলে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা, যদিও রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। দুইটি মামলায় আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। রাদওয়ান মজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আদালতে একজনের জবানবন্দিতে বেরিয়ে আসে, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজুকে আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলে অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। 2 মামলায় তাকে মোট 4 বছর কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাস। শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এছাড়া রাজুক ও গণপূর্তের 14 জনকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী অন্তর্বর্তী সরকারের। ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণও হুমকিতে। শাসন ব্যবস্থার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে টিআইবির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলগুলোর অনীহা ও আমলাতন্ত্রের চাপে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জন ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি তুলে ধরতেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই আয়োজন। ইতিবাচক অর্জন হয়েছে তার তুলনায় টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, সংস্কার নিয়ে সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও বাস্তবায়নের অনেক ক্ষেত্রে ছিল লোক দেখানো ও অকার্যকর। প্রশাসন পতিত আওয়ামী লীগের প্রভাব থেকে বের হলেও অন্য মহলের দখলদারিত্ব বেড়েছে। একই সঙ্গে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার নিয়েও নানা প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে। ঢালাওভাবে মামলায় সম্পৃক্ত করে আটক রাখা হয়েছে, সেই প্রক্রিয়াটা কতটুকু আসলে বিচার আর কতটুকু তাদের প্রতিশোধ, সেটা দেখার বিষয়। এর ফলে যেটা হয়েছে, যে সংখ্যার জায়গাটা, সেটা হচ্ছে বাস্তবে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাস্তবে জবাবদিহিতা তার আনা, এবং সেই জবাবদিহিতা যতটুকু হবে সেটাও কতটুকু গ্রহণযোগ্য হবে। টিআইবির তথ্য বলছে, গণ অভ্যুত্থানের পর দেশে অন্তত 600 রাজনৈতিক সহিংসতা ও 158টি হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে সাংস্কৃতিক বৈচিত্র্য ও নারীর অংশগ্রহণ হুমকির মুখে পড়েছে। আগামী নির্বাচনে মব সংস্কৃতির আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক। যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মধ্যে নির্বাচনে সেটা প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়, এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তত 189 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করে টিআইবি বলছে, ঝুঁকির মুখে পড়েছে দেশের গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, এপস্টাইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড়। প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রকাশিত নথিতে বিশ্ব নেতা ও ধন কুবেররা। বিতর্কের মুখে ক্লিন্টন দম্পতি। নিউমরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে অচলাবস্থা চলছে। চট্টগ্রাম বন্দরে অচল হয়ে পড়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। নির্বাচন ও রমজানের আগে এমন অবস্থার জন্য দায়ী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। নিউমরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে শ্রমিক সংগঠনগুলো। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামা, সময়সূচি মেনে খালাস হচ্ছে না রপ্তানি চালান। এতে স্টোরেজ চার্জ, জাহাজের ক্ষতিপূরণ প্রতিদিন বাড়ছে। কর্মবিরতির প্রভাবে অচলাবস্থা বন্দর ছাড়িয়ে সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ায় রমজানের আগে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত। এমন পরিস্থিতি সৃষ্টিতে দায়ী আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পোর্টে অচলাবস্থা তৈরি করছে পোর্টেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এদিকে রমজানের নিত্যপণ্য বহনকারী জাহাজের মালামাল খালাস না করায় মালিকদের সঙ্গে বৈঠকের পরেও অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নৌ পরিবহন উপদেষ্টা। নির্বাচনের আগে এবং রমজানের আগে আমরা অলরেডি এই রমজানের পণ্য নিয়ে নানান রকমের সমস্যার মধ্যে আছে। শুধু ফাইন করলে হবে না, এরপরে বলতে হবে ওই লাইটারে যেটাকে পাওয়া যাবে তার যে রেজিস্ট্রেশন বাতিল করা হবে। বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকার দেশবিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন করবে না বলেও জানান উপদেষ্টা। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি এমন কোনো কাজ করছি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রমজান আসি করতেই গরম হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। ভোক্তাদের এমন অভিযোগের পাল্লায় এবার যোগ হয়েছে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারের জাহাজকে বানানো হচ্ছে ভাসমান গুদাম। সত্যতাও মিলেছে টাস্ক ফোর্সের অভিযানে। তদারকির অভাবেই ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটার সুযোগ নেয় বলে যুক্তি ক্যাবের। এবার এই দুর্বলতা দূর করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পর্দা আলে থেকে ওটা কাজসাজি করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন, রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয় সব কিছুর উপরে। এই যে দেখবেন ছোলার ডাল 20 টাকা 15 টাকা বাড়াই দিই। রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়, মুদির দোকান থেকে শুরু করে সব, এখনও ওই রকমই সব কিছু। প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির সংখ্যা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেজ জাহাজ সংকট। অভিযোগ উঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেজ জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। নৌ পরিবহন অধিদপ্তর জানায়, ভাসমান গোদাম বানানোর অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে 13টি জাহাজকে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সেই জায়গাটা কিন্তু অনেক শিথিলতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা জোরদার না করতে পারি, একটা হলো যে ব্যবসায়ীরা তো সুযোগ নেবে, এই সুযোগটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। ইতিমধ্যে বিভাগীয় কার্যালয়গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দাম নিয়ে নৈরাজ্যের মধ্যেই আবারও বাড়ল এলপি গ্যাসের মূল্য। 50 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1356 টাকা। যদিও এই দামেও বাজারে পাওয়া যাচ্ছে না এলপি গ্যাস। জানুয়ারিতেও আমদানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এলপির বাজার স্থিতিশীল হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গত 1 মাস ধরেই 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেয়া দাম ছিল 1306 টাকা। তবে ঘোষিত দাম আর বাজার বাস্তবতার মধ্যে বিস্তর তফাৎ। সোমবারও গ্রাহক আর দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেল, বাজারে এখনো ফেরেনি স্থিতিশীলতা। নির্ধারিত দামের কয়েকশো টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে এলপি গ্যাস। কোম্পানির রেটের সাথে আর সরকারি রেটের সাথে অনেক ডিফারেন্স। সেই অনুযায়ী আমরা কমভাবে সরকারি রেটে মাল বিক্রি করতে পারবো না। 1800 টাকা মার্কেটে
এর নিচে এখন আমরা পাইনি। বাজারে এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই এলপি গ্যাসের আনুষ্ঠানিক দাম আরেক দফা বাড়ালো নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। আগের তুলনায় 50 টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 1356 টাকা। কিন্তু যেখানে এরই মধ্যে এর চেয়ে কয়েকশো টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস, সেখানে দাম বেঁধে দেয়া কি কেবলই আনুষ্ঠানিকতা? এমন প্রশ্নে নির্বিকার নিয়ন্ত্রক সংস্থা। বেশি দামে বিক্রি হচ্ছে কেন, এটা তো আমরা জানি যে বাস্তবতা, যে আপনি যদি সরবরাহ যদি না হয়, হোল বিজনেস ইজ প্রাইভেট। আমরা যেটা সরকার যেটা পারে, সরকার ক্যান ফেসিলিটেট, অ্যান্ড বিআরসি ইজ হিয়ার টু লুক আফটার ওয়েদার থিংস আর গোয়িং ইন রাইট ট্র্যাক অর নট। তো আমরা এটা করার চেষ্টা করতেছি এবং করব। আমরা এদিকে জানুয়ারিতেও লক্ষ্যমাত্রা অনুযায়ী এলপি গ্যাস আমদানিতে ব্যর্থ কোম্পানিগুলো, ফলে এখনো অনিশ্চয়তায় বাজার স্থিতিশীলতা। যেটা হয়েছে আমরা যেটুকু জানি যে জানুয়ারি মাসে আমদানি হয়েছে 1,05,000 টন। তারা কমিটেড ছিল 1,20,000 টন আনার জন্য। তারা বলছিল চেষ্টা করবে তারা 1,50,000 টন আনতে। এদিকে বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি 2 টাকা 34 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 14 পয়সা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সরকারকে পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের সংস্কারকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে ব্যাংকে খেলাপি ঋণের ঝুঁকি কমাতে ও কর্মসংস্থান তৈরি করতে বড় শিল্পের পেছনে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। সকালে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে 2027 সালে খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছে ব্যাংকটি। 1972 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে শুরু হয় দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। 2টি বিদেশি শাখা সহ 1234টি শাখার সবচেয়ে বড় ব্যাংকটি 2025 সালে মুনাফা করে 8,017 কোটি টাকা। একই সময়ে আমানত বেড়েছে 1,79,000 কোটি টাকা। ঋণ বিতরণ 1,04,723 কোটি টাকা। 2026 সালে এসএমই ও রপ্তানি খাতে 10,000 কোটি টাকা মুনাফা সহ খেলাপি ঋণের হার একক অঙ্কে নামিয়ে আনার পরিকল্পনা ব্যাংকটির। 26 সালে আশা করছি 12% মধ্যে নামিয়ে আনবো এবং আগামী বছর অর্থাৎ 2027 মধ্যে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। শুধু বড় শিল্পের দিকে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার হার বাড়ানোর কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। আমি আশা করব সম্পূর্ণ প্রফেশনাল, একেবারে প্রফেশনাল সেটা আপনার ব্যাংকটাকে চালন করবেন। একই সাথে ঋণ দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা দেখে ঋণ দিতে হবে, আদায়ের ক্ষেত্রেও সাহসী হতে হবে বলে জানান গভর্নর। অবশ্যই সাবধান হতে হবে ঋণ দেওয়ার ব্যাপারে, কিন্তু সাহসীও হতে হবে। আমাকে চিহ্নিত করতে হবে উদ্যোক্তা কারা, মাঠ পর্যায়ে উদ্যোক্তা কারা, এসএমইদের মধ্যে কারা ভালো উদ্যোক্তা, তাদেরকে চিহ্নিত করে তাদের মাধ্যমে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও রপ্তানিতে অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক বাণিজ্যিক খাত শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সোনালী ব্যাংকের বোর্ড সদস্যদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশাল বিভাগের সংবাদ। ধুকে ধুকে চলছে বরগুনার রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। সংশ্লিষ্টরা বলছেন সময়োপযোগী পরিকল্পনা ও সরকারি বেসরকারি উদ্যোগে এই শিল্পকে এখনও টিকিয়ে রাখা সম্ভব। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার আদিবাসী রাখাইন সম্প্রদায়, তাদের মূল পেশা ছিল কৃষিকাজ। সময়ের বিবর্তনে তারা হারিয়েছেন আবাদি জমি, তাই এখন আয়ের একমাত্র উৎস তাতে কাপড় উৎপাদন। সনাতনী পদ্ধতিতে রাখাইন রমণীদের হাতে বোনা লুঙ্গি, তোয়ালে, চাদর, শার্টপিচ সহ বর্ণিল কাপড়ের ব্যাপক কদর রয়েছে। কিন্তু রাখাইনদের তাঁতশিল্পে লাগেনি আধুনিকতার ছোঁয়া, তাই সেমি অটো মেশিনে বুনতে হচ্ছে কাপড়। এতে পরিশ্রমের পাশাপাশি বেশি সময় ব্যয় হচ্ছে। এছাড়া বাজারজাতকরণে জটিলতা, সুতোর মূল্যবৃদ্ধি ও মূলধনের অভাবে হারিয়ে যেতে বসেছে তাঁতশিল্প। এতে জীবন জীবিকা নিয়ে হুমকির মুখে এই জনগোষ্ঠী। সুতার দাম তো 450 থেকে 500 উপরে, 100 টাকা 5 টাকা ওই রকম লাভ হয়। সেমি অটো তাতে শার্ট পিস তৈরি করতে দৈনিক 2টা করে পারতেছি। অটো মেশিন দিলে আমরা আরো এসে উন্নত মানের তাঁত তৈরি করতে পারবো, আমাদের পরিশ্রমও কম হবে।
3 বছর ধরে রাখাইনদের তাঁত শিল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানায় বিসিক। 250 বছর ধরে যে তাঁত শিল্প আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। নতুন জেনারেশন যাদের বয়স 18 থেকে 25 বা 30 এরকম, এটা বেশিরভাগই তাঁত চালাইতে পারে না। এর পরিপ্রেক্ষিতে 2025-26 অর্থ বছরে এই গত রোববার থেকে আমাদের এটা তাঁতের প্রশিক্ষণ ওখানে চলমান। বরগুনার 14টি রাখাইন পল্লীর 2 সহস্রাধিক বাড়িতে তাতে একসময় কাপড় বোনা হতো, তবে এখন বোনা হচ্ছে মাত্র 3 শতাধিক বাড়িতে। শীত মৌসুম এলেই একসময় তালতলির রাখাইন পল্লীগুলো মুখরিত হয়ে উঠত তাতে কাপড় বোনার খটখট শব্দে। ব্যাপক চাহিদা থাকলেও আধুনিকতার ছোঁয়ায় এখন বিলীনের পথে এ শিল্প। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ শিল্পকে এখনও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্ব নেতা ও ধনকুবেরদের নাম। বিতর্কের মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতিও। যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচাকও পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। চাপের মুখে পড়ছেন অনেকেই, কেউ কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগের পথও বেছে নিতে। এপস্টাইনের নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এপস্টাইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ম্যান্ডেলসনের। একই ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচিক। প্রকাশিত নতুন নথিতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় অ্যাপস্টেইনের সঙ্গে নারী সংক্রান্ত আলাপ হয় লাইচাকের। যদিও এক বিবৃতিতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দফতরের কর্মীদের সঙ্গে অ্যাপস্টেইন ও তার দীর্ঘদিনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের যোগাযোগের নতুন তথ্য উঠে এসেছে। এসব যোগাযোগের মধ্যে কখনো কখনো অশালীন ইমেল আদান প্রদানের বিষয়ও রয়েছে। অ্যাপস্টেইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে আইনি নোটিশ প্রত্যাখ্যান করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথাও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের, এমনকি বিল গেটস ও ইলন মাস্কের মতো ধন কুবেরদের সঙ্গেও এপস্টাইনের গভীর যোগাযোগ থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়াও সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেনের সঙ্গেও এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে ব্রিটেনে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরে ভিড়েছে মার্কিন যুদ্ধ জাহাজ। তেহরানকে চাপে ফেলার অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। অনূর্ধ্ব-19 নারী সাফের খবর, ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রাখল বাংলাদেশ। নেপালের পোখারায় আলপি অর্পিতার গোলে 2-0 ব্যবধানে জয় পেয়েছে পিটার বাটলারের দল। ভুটানের বিপক্ষে 12 গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ পোখারায় রঙ্গশালা স্টেডিয়ামে মাঠে নামে অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচের 29 মিনিটে সেট পিস থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক অর্পিতা। বিরতিতে যাবার আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0 এগিয়ে নেন আলপিয়া আক্তার। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই ফাইনালে পা রাখে লাল সবুজরা। নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমকে নির্বাচক মঞ্জুরুল ইসলাম কর্তৃক যৌন হেনস্থার ইস্যুতে বিসিবির নিশ্চুপ ভূমিকা কেন অবৈধ নয় এ নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিসিবিকে জাতীয় দলে থাকা নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। গত 6 নভেম্বর নিজের ওপর হওয়া যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতি এবং ক্যারিয়ার ধ্বংসের মতো অভিযোগ আনেন জাহানারা। ঘটনাটি শুরুতে পাত্তা না দিলেও
পরে সমালোচনার মুখে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারকের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কয়েক দফা সময় বাড়ানোর পরও 31 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি ওই কমিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নারীদের অপমান করে আইটি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামাতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। এবং বিরামহীন গণসংযোগে প্রার্থীরা। দেশকে আফগানিস্তান বানাতে চায় জামাত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।